তো এই ঘটনাটি উনি ওনার মায়ের মুখ থেকে শুনেছেন। ওনার মা ছোটবেলায় বেশ কয়েকবার এই ঘটনাটি ওনাকে বলেছিলেন। তো ঘটনাটির সময়কাল 1960-এর দশকের কোন একটা সময়। ওই সময় ওই গ্রামে কিন্তু এরকম ঘনবসতি ছিল না, এতটা উন্নতও ছিল না। তো এই ঘটনার সাথে দুজন ভাই মানে রয়েছেন আর কি। তো একজনের নাম হাফেজ উদ্দিন আর আরেকজনের নাম হচ্ছে করিম উদ্দিন। তো এই হাফেজ ভাইদের গ্রামের বাড়ি ছিল হচ্ছে নেত্রকোনা জেলার কাটালি গ্রামে। এই হাফেজ ভাইরা ছিলেন আসলে দুই ভাই, তবে ভাইয়ের মধ্যে এই হাফেজ ভাই ছিলেন হচ্ছে বড়, আর এই যে করিম ভাই উনি ছিলেন হচ্ছে ছোট। তো হাফেজ ভাইদের ধানি জমি ছিল, যেহেতু তখন অহরহ চুরি হতো, রাতের বেলা ধান কেটে নিয়ে যেত, আর তাছাড়া বাড়ি ঘরেও চুরি হতো। তো রাতের বেলায় কেউ শত্রুমি করে বা শত্রুতা করে পাকা ধান কেটে নিয়ে যাওয়াটা এটা কিন্তু একটা রেগুলার একটা ব্যাপার ছিল আর কি। এই জন্য এই পাকা ধান কিন্তু পাহারা দিতে হতো। আর এই হাফেজ ভাইদের চাষি জমিগুলোকে পাহারা দিতে তো অবশ্যই হবে, তা না হলে ফসলের তো ক্ষতি হয়ে যাবে। এই জন্য রোজ রোজ তারা পাহারা দিতেন। আর এই যে করিম ভাই যিনি ছোট, এই করিম ভাই এই পাহারা দিতে যেতে চাইতেন না। সে একটু ডানপিটে স্বভাবের, একটু দুষ্টু টাইপেরও ছিল, যার কারণে সে যেতে চাইতো না। এখন হাফেজ ভাই উনি তো বড়, এখন কি আর করা, ওনাকেই যেতে হতো। রোজ রোজ রাতের খাবার সেরে উনি চলে যেতেন ওনার সেই চাষের জমির পাশে। সেখানে একটা তাঁবুর মতো টানিয়েছিলেন। তো নেত্রকোনার ভাষায় এটাকে গোয়ালা বলে। তো মানে এই তাঁবুটাকে আর কি গোয়ালা বলে। তো উনি তো রোজ রাতে ওখানে থাকতেন আর ওনার চাষের জমি পাহারা দিতেন। তো বলে রাখা ভালো, এই হাফেজ ভাই কিন্তু গ্রামের ছেলে হওয়াতে উনি সাহসী তো ছিলেনই, তবে উনি খুব ঠান্ডা মেজাজি মানুষ ছিলেন, খুব ভালো মনের একজন মানুষ ছিলেন, আর সাহসীও ছিলেন। আর ওনার একটা প্রিয় শখ ছিল, যেটা হলো বাঁশি বাজানো। দুপুরবেলায় গাছতলায় বসে কিংবা কোনো বন্ধুদের আড্ডায় এই হাফেজ ভাই বাঁশি বাজাতেন। আর রাতের বেলা উনি এই বাঁশিটা নিয়ে বাজানোর চেষ্টা করতেন আর কি। ওই বাঁশিটা ছিল পিতল এবং কাঁসার ধাতু দিয়ে তৈরি, আর এটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি, মানে সাধারণ কোনো বাঁশি ছিল না। তো হাফেজ ভাই কি করলেন, ওই বাঁশিটি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে উনি যখনই ওনার রাতের যেই ঘুমটা আর কি, ঘুমটা যখন আসতো না, তখন উনি ওই একা একা গোয়ালায় বসে বাঁশি বাজাতেন। তো তেমনি বেশ কয়েকদিন ভালোই কাটছিল, কোনো সমস্যা নাই। তা হাফেজ ভাই প্রতিদিনের মতো ওই রাত্রেও খাওয়া দাওয়া সেরে চলে গেলেন সেই চাষের জমিতে, গোয়ালায় গিয়ে উনি শুয়ে থাকলেন। আর যখন ওনার হঠাৎ করে ঘুম ভেঙে গেল, একদম মাঝরাত, সময়টা বলা মুশকিল, আর কোনোভাবে ঘুম আসছে না, তখন হাফেজ ভাই কি করেছেন, উঠে জমির চতুর্পাশটা একটু ঘুরে আসলেন। আসার পর তিনি ওই গোয়ালায় অনেকক্ষণ বসে থাকলেন। বসে থাকার পর হাফেজ ভাই কি করলেন, বালিশের নিচ থেকে সেই বাঁশিটা বের করবেন। আর বের করলেনও, তো বাঁশি বের করে হাফেজ ভাই বাঁশিটাতে ঠোঁট লাগিয়ে বাজাতে লাগলেন। উনি খুবই চমৎকার বাঁশি বাজাতে পারতেন। তো ওনার বাঁশির আওয়াজ শুনে মানুষজন ছুটে যেত সেই বাঁশি শোনার জন্য। এখন অনেক রাত্রে তো উনি এখন বাঁশি বাজাচ্ছেন। হঠাৎ করে উনি একটা আওয়াজ শুনতে পেলেন, মনে হলো কোনো নূপুরের আওয়াজ। তো হাফেজ ভাই বাঁশি বাজানো বন্ধ করে উনি চতুর্পাশে একটু চোখ বুলিয়ে দেখলেন যে এখানে কেউ এসেছে কিনা বা কোনো কিছু হেঁটে যাচ্ছে কিনা। অনেক সময় গরু হেঁটে যায়, গরুর গলায় ওই এক ধরনের নূপুরের মতো কিছু বাধা থাকে, ঘন্টার মতো, ওগুলো আবার শব্দ হয়। তো চিন্তা করলেন যে এরকম কোনো কিছু কিনা, তো রাতের বেলায় ওনার জমিনে ধান খাওয়ানোর জন্য আবার কেউ গরু ছেড়ে দিয়েছে কিনা। তো উনি আবারও বাঁশি বাজানো ছেড়ে দিয়ে জমির চতুর্পাশে একটু ঘুরে আসলেন, কিন্তু না, গরু বা অন্য কোনো কিছু উনি দেখতে পেলেন না। বিষয়টা আসলে উনি ওইভাবে আমলে নেন নাই। এরপর হাফেজ ভাই আর পাশে না তাকিয়ে আর বাঁশিও আর না বাজিয়ে উনি শুয়ে পড়েছেন। তো উনি শুয়ে পড়লেন, এভাবে চলছিল। হঠাৎ করে একদিন রাত্রে হাফেজ ভাই স্বপ্নে একটা জিনিস দেখেন, একটি সুন্দরী রমণী এসে হাফেজ ভাইকে বলছে, কি হাফেজ, কি হলো, অনেকদিন হলো তুমি বাঁশি বাজাও না, আমি তো তোমার
বাঁশি শোনার জন্য গোয়ালার পাশে আছি, কিন্তু তুমি তো বুঝতে পারো না, তুমি ভয় পাবে বলে আমি তোমার সামনে কখনো আসতাম না। তো তুমি তো বাঁশি বাজাও না, কাল থেকে আবার বাঁশি বাজাবা, আমি মনোযোগ দিয়ে শুনবো। তো হাফেজ ভাই এই জিনিসটা স্বপ্নে দেখেন, আর স্বপ্নে যখন এই জিনিসটা দেখেন তখন হাফেজ ভাই উনি চিন্তা করলেন যে স্বপ্নও দেখলাম নাকি দুঃস্বপ্ন দেখলাম। তো পরের দিন উনি ঠিকই কিন্তু বাঁশিটা বাজান। উনি যখনই বাঁশির সুর ধরলেন, কিছুক্ষণের মধ্যে আবারও নূপুরের আওয়াজ উনি শুনতে পেলেন। আর অদ্ভুত ব্যাপার হলো, এই আওয়াজটা মনে হচ্ছে মাটিতে না, মাটি থেকে উপরে হচ্ছে। আওয়াজ শোনার পর উনি প্রথম দিকে চতুর্দিকে তাকিয়েছেন, কিছু দেখতে পান না, তখন একটু উপরের দিকে তাকিয়েছেন। তো মনে হলো উপর থেকে একটা অদ্ভুত সুন্দরী রমণী এসে ওই গোয়ালার সামনে নামলো। তখন হাফেজ ভাই সত্যি ভয় পেয়ে গেলেন, কেননা উনি আসলে এরকম কোনো কিছুর জন্য প্রস্তুত ছিলেন না। উনি মনে করছেন দুঃস্বপ্ন দেখেছেন, আর বাঁশি বাজানো তো ওনার একটা অভ্যাস বা একটা শখ। হাফেজ ভাই কিন্তু বাঁশি বাজানো থামালেন না, কারণ উনি ভয় পাচ্ছিলেন যদি উনি বাঁশি বাজানো থামান তাহলে হয়তো বা ওই অবয়বটা তার কোনো ক্ষতি করতে পারে। তো উনি তো বাঁশি বাজিয়ে যাচ্ছেন, তো ওই অবয়বটাকে উনি সরাসরি দেখতে পান। তো উনি যখন ওই অবয়বটাকে সরাসরি দেখেন, এরপর ওনার একটা সমস্যা দেখা দিল। সেটা হলো উনি রাতের বেলা ঘুমাতে পারতেন না, কারণ ঘুমালেই ওনাকে স্বপ্নে ওই অবয়বটা দেখা দিত, আর দেখা দিয়ে বলতো, এই হাফেজ বাঁশি বাজাও না কেন। তো উনি এরকম বাঁশি বাজাতেন, আর বাঁশি বাজানোর পর ওই অবয়বটা আসতো, মাঝে মাঝে একটা না একাধিক আসতো, এসে সেই বাঁশি বাজানো শুনতো। একটা সময় এই জিনিসটা দেখতে দেখতে হাফেজ ভাইয়ের ভয় লাগতো না, এই জিনিসটাতে উনি অভ্যস্ত হয়ে যান। আর ওই জিনিসটা যে তার সাথে খুব একটা কথা বলতো এরকম হতো না। এদিকে ফসল কাটার সময় চলে আসে, আর ফজরের আজানের আগে কিন্তু এই অবয়ব চলে যেত। যদি একা আসতো ওই সময় চলে যেত, যদি একাধিক অবয়ব আসতো সেক্ষেত্রেও ওই ফজর আজানের আগে চলে যেত। তো একদিন ওই অবয়বটা এই হাফেজ ভাইকে বলেন যে, হাফেজ তুমি তোমার বাঁশির যেই সুর এটা কিন্তু পরিবর্তন করো না, আর বাঁশি বাজানো বন্ধও করো না। তখন এখানে হাফেজ ভাই একটা বিষয় বুঝতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে উনি যেই সুরে বাঁশি বাজাতেন, এই সুরে বাঁশি বাজালে এই যে অবয়বগুলো আসে, বা আমরা যদি পরী বলি এই পরীরা আসে, তাহলে এই পরীগুলো এই সুরটা পছন্দ করে, এটা সত্য, কিন্তু এই সুরে বাঁশি বাজানো না থামালে পরীরা যেতে পারে না। পরীরা বলে যে এখন থামাও, তখন উনি থামিয়ে দেয়। এর মধ্যে আসলে কি রহস্য রয়েছে এটা বোঝা বড় মুশকিল। তো পরীরা ওই সুরে বাঁশি বাজানো পছন্দ করত, হাফেজ ভাইও বাজাতো, এইভাবে চলছিল বেশ কিছুদিন। এর মধ্যে কি হয়, এই হাফেজ ভাই কোনো একটা কারণে উনি অন্য আর একটা গ্রামে যাবেন, কোন এক আত্মীয়র বাড়িতে কাজ আছে। তো উনি তো যাবেন, তো যাওয়ার আগে ওনার যে ছোট ভাই করিমকে খুব ভালো করে বলে যান যে, এই আমি তো এখন যাচ্ছি, কয়েকদিন আসবো না, এবার অন্তত আল্লাহর রাস্তে তুই জমিটা পাহারা দে। তখন তার ভাই বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বাইরে যাচ্ছ আমি পাহারা দিব। আর হাফেজ ভাই তার মাকেও ভালো করে বলে যায় যে, ওকে কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করায় জোর করে হলেও পাঠাই দিবা ওই গোয়ালাতে। তো উনি তো হাফেজ ভাই এগুলো বলে উপদেশ দিয়ে চলে গেছেন, কিন্তু উনি একটা ভুল করেন, সেটা হচ্ছে যে ওনার যে বাঁশিটা, এই বাঁশিটা তো আসলে বালিশের নিচে রাখা থাকতো, ওই গোয়ালার যে ঘরটা ছিল সেখানে। তো উনি আর ওটা সাথে করে নিয়ে যান নাই। তো উনি অনেকটা পথ চলে যাওয়ার পর ওনার মনে পড়ছে, হারে বাঁশিটা তো আনলাম না। তো ওনার মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল, কারণ তার ভাই যে করিম, এই করিমও বাঁশি বাজাতে পারতো, কিন্তু তার মতো পারদর্শী ছিল না। সে অল্প কিছুক্ষণ বাঁশি বাজিয়েই হাঁপিয়ে যেত, আর তার মতো এরকম সুরও তুলতে পারতো না। এই কোন রকমে চলা আর কি, এরকম বোঝায় কোন রকমে বাঁশি বাজাতে পারে এটা আর কি। তো চিন্তা করলেন যে থাক, ও আর কি করবে, ও হয়তো বাজাবে না।
ওরকম চিন্তা করেছেন আর কি। কিন্তু করিম বাঁশি বাজালে এই হাফেজ ভাই বিরক্ত হতেন, কারণ হলো সে আসলে ওরকম মনোযোগ দিয়ে বাঁশি বাজাতো না, যার কারণে এই হাফেজ ভাই চাইতো না যে করিম বাঁশি বাজাক। আর করিমের শখ ছিল, কিন্তু আসলে আল্লাহ তো এক একজনকে এক এক ধরনের গুণাবলী দেন, সে শখের বসে বাঁশি বাজানোর চেষ্টা করলে ওইভাবে পারত না। এখন করিম তো রাতের বেলা ঠিকই গিয়েছে গোয়ালাতে, যাওয়ার পরে সে শুয়েছে, শোয়ার পর তার ঘুম আসছে না। এখন অনেক সময় হয় কি যে আমরা যখন বালিশে শুই, ঘুম যদি না আসে, বালিশটা একটু এদিক ওদিক করি, একটু সরিয়ে, একটু কাত করে, বা বিভিন্নভাবে বালিশের পজিশন চেঞ্জ করে মাথা রাখার চেষ্টা করে যাতে ঘুম হয়। তো এই করিম যখন বালিশটা সরিয়ে বালিশের পজিশন চেঞ্জ করার চেষ্টা করেছে, তখন এটাকে আরে আমার ভাই তো এই বাঁশি রেখে গেছে। সে তো বাঁশি নিয়ে ঘরের মধ্যেই বাজানো শুরু করেছে। তো যখন কিছু সময় বাজিয়েছে, হঠাৎ করে বাইরে ঝনঝন ঝনঝন শব্দ শুরু হয়েছে। তো এই করিম চিন্তা করেছে যে নিশ্চয়ই বাইরে কোনো ওই যেরকম গরু আসছে, কয়েকটা কেউ গরু ছেড়ে দিয়েছে। তো করিম বাঁশি হাতে নিয়েই ওই গরু তাড়ানোর জন্য বাইরে বেরিয়েছে, কিন্তু বাইরে বেরিয়েই সে যে দেখে যে সেই অবয়বগুলো দাঁড়িয়ে আছে। তো অবয়বগুলোর চেহারা ভালো থাকলেও এই অবয়বগুলোকে দেখে করিম খুব ভয় পেয়ে যায়। আর ওই অবয়বগুলো করিমকে বলে, এই করিম, বাঁশি বাজা বলছি, বাঁশি বাজানো বন্ধ করবি না। করিম তো ভয়ে তার অবস্থা খারাপ, সে যে বাঁশিতে ফু দিচ্ছে তার সুর তো উঠছে না। আর ওই অবয়বগুলো বলছে, এই করিম, ভালো করে বাঁশি বাজা, সুর হয় না কেন, আর বাঁশি বাজানো থামাবি না, খবরদার। এখন করিম তো অতটা পারদর্শী নয়, আর সে ভয়ে সে তো আরো বাজাতে পারছে না। আর এদিকে ওই অবয়বগুলো বারবার করিমকে হুমকি দিচ্ছে, খবরদার, বাঁশি বাজানো থামাবি না। এখন কিছুক্ষণ কষ্টে সৃষ্টে বাজানোর পর করিমের তো আর দম নাই, সে তো আর বাজাতে পারছে না। আর ওদিকে ওই অবয়বগুলো বারবার তাকে ফোর্স করছে। একটা পর্যায়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে বাজানোর চেষ্টা করতে গিয়ে তার গলা থেকে রক্ত বের হয়ে আসে। আর ওই যে হাফেজ ভাই, উনি রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করছেন, যাহারে বাঁশিটা তো রেখে আসলাম, না জানি এই করিম কোন অঘটনটা ঘটায়। উনি আর রাতের বেলা শুয়ে থাকতে পারছিলেন না। তো উনি ভোর হতে না হতেই উনি বাড়ির দিকে রওনা করেছেন। উনি সোজা আগে বাড়িতে গিয়েছেন, এসে তার মাকে জিজ্ঞেস করছেন করিম কোথায়। বলে যে করিম তো এখনো আসে নাই। উনি দৌড়ে তাড়াতাড়ি ওই গোয়ালার কাছে গিয়েছেন, গিয়ে দেখেন এক ভয়ঙ্কর অবস্থা। করিম বসে আছে, মানুষের মতোই বসে আছে, আমরা যেভাবে বসে থাকি। তো করিমের গলার ভিতরে তার ওই বাঁশিটার বেশ খানিকটা অংশ ঢুকিয়ে দেয়া। তো উনি তো ওখানে যাওয়ার পরে এই ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন, আগে চেক করেছেন করিম মারা গিয়েছে কিনা, তখন দেখলেন না, করিম মারা যায় নাই। উনি যখনই বাঁশিটা তার গলা থেকে বের করেছেন, করিম ধপাস করে মাটিতে পড়ে যায়। এতক্ষণ কিন্তু বসেছিল, কিন্তু এবার মাটিতে পড়ে গেছে। দ্রুত করিমকে ধরে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর তার মা এই অবস্থা দেখে তো তারও অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। ছেলের এই অবস্থা দেখে করিমের জ্ঞান আর ফিরছে না, তবে সে জীবিত আছে, কথাও বলতে পারছে না। অনেকক্ষণ পর করিম চোখ মেললেও করিম কথা বলতে পারে না, তার চোখে একটা ভয়ঙ্কর চাহনি। এদিকে ভাইয়ের সাথে এমন ঘটনা ঘটেছে, এর প্রতিশোধ নিতেই হবে। হাফেজ ভাই দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। এগুলা আসে, এদেরকে বাঁশি বাজানো শোনাই, আজ কিনা আমার ভাইয়ের এরকম ক্ষতি করলো। তো উনি অপেক্ষা করছেন এশার নামাজের পরে, উনি খাওয়া দাওয়া করে কখন উনি ওই গোয়ালাতে যাবেন। তো যথারীতি উনি গোয়ালাতে যান, যাওয়ার পরে উনি বাজানো শুরু করেন ওনার বাঁশি। এবার আরো মোহনীয় সুরে বাঁশি বাজানো শুরু করেন। অল্প কিছুক্ষণ বাঁশি বাজানোর পরে যখন ওই অবয়বগুলো নেমে আসতো, এবার অনেকক্ষণ হয়ে যায়, ওই অবয়বগুলো আর আসে না। এবার কিন্তু উনি কিন্তু থামাচ্ছেন না, বাঁশি বাজিয়ে যাচ্ছেন। ঘন্টা 2.5 বা 3 ঘন্টা বাজানোর পর হঠাৎ করে আবার ঝনঝন ঝনঝন শব্দ শুরু হয়, মানে নুপুরের আওয়াজের মতো। তখন বুঝতে পারলেন যে ওই অবয়বগুলো আসছে। তো ওই অবয়বগুলো আসার পর ওই অবয়বগুলো ইশারা দিচ্ছে যে আমরা ইশারা দিলে বাঁশি বাজানো বন্ধ করবি,
কিন্তু এই হাফেজ ভাই তো জানতেন যে আসল রহস্যটা কি। বাঁশি বাজানো যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ওরা এখান থেকে যেতে পারবে না। এদিকে ফজরের আজান হওয়ার পরও উনি বাঁশি বাজানো বন্ধ করছেন না। ওদিকে ওই যে অবয়বগুলো, ওই পরিগুলো বলছে যে এই হাফেজ বাঁশি বাজানো বন্ধ কর, আমাদেরকে যেতে হবে, সকাল হয়ে গেলে আমরা মারা যাব, আলো ফুটে গেলে আমরা মারা যাব, তুই বাঁশি বাজানো বন্ধ কর, আমরা যেতে পারতেছি না। তখন উনি বাঁশি বাজানো বন্ধ করেন নাই, উনি ওইভাবেই ইশারা দিয়ে, চোখের ইশারায় বা হাতের ইশারা যতটুকু পারেন দিয়ে বুঝাচ্ছেন যে আমার ভাইকে ক্ষতি করলি কেন, কি অপরাধ ছিল তার। তখন তারা বলতেছে যে তোর ভাই তো তোর মতো করে বাঁশি বাজাতে পারে না, আর পারে না বাঁশি বাজাতে গেল কেন, যেহেতু আমরা এখানে আসি, চলে আসছি, এই জন্য বলছি যে বাঁশি বাজানো বন্ধ করবি না, এটা তো শাস্তি, পারিস না বাজাতে গেলি কেন, এই জন্য ওকে শাস্তি দিছি। তখন উনি আবার বাঁশি কিন্তু বাজাচ্ছেন, কথা বলতে গেলে তো বাঁশি বাজানো থেমে যাবে, তখনই ওগুলো পালিয়ে যাবে। উনি ওইভাবেই ইশারা করে যতটুকু পারছিলেন বলতেছিলেন যে আমার ভাইকে সুস্থ কর, না হলে সকাল হয়ে গেলে ওকে তো আমি বাঁশি বাজানো থামাবো না, আমাকে তো চিনিস, আমার দম কতক্ষণ আছে এটা তোরা জানিস। এদিকে ওই অবয়বগুলো যখন বুঝতে পারলো পড়ে গেছি বিশাল এক বিপদে, মৃত্যু মুখে পড়ে গেছি, তখন বললো যে তোর ভাইকে তো আমরা মারি নাই, হ্যাঁ মেরে ফেলতাম। ফজরে আজান দিয়ে দিয়েছিল, যার কারণে ওই বাঁশিটা ওর গলার মধ্যে পুরোপুরি ঢুকাইতে পারি নাই, যদি ঢুকাই দিতাম ও তো মারা যেত। তোর ভাই সুস্থ হয়ে যাবে, তুই এখন বাড়িতে যা, বাঁশি বাজানো থামা, গিয়ে দেখবি যে তোদের রান্নাঘরে একটা মাটির কলস আছে, এই কলসের মধ্যে পানি আছে, এই পানিটা তোর ভাইকে খাইয়ে দিবি, আর এরপরে তাকে গোসল করাই দিবি, আজকেই তোর ভাই সুস্থ হয়ে যাবে। তখন উনি বাঁশি বাজানো থামান এবং উনি বলে দেন যে আমি আমার মতো বাঁশি বাজাবো, এরপরে তোরা যদি আবার আসিস কখনো তাহলে কিন্তু আমি বাঁশি বাজানো থামাবো না, সকাল হয়ে গেলেও বাজাবো, তখন তোরা মারা যাবি, আর যেন তোদের কখনো অত্র এলাকায় না দেখি। তোদের কত বড় সাহস যে আমার ভাইকে তোরা মারার চেষ্টা করছিস। তখন ওরাও প্রতিশ্রুতি দেয় যে না, আমরা আর কখনো আসবো না। তখন উনি বাঁশি বাজানো থামান, এই পুরোটাই কিন্তু ইশারাতে উনি করার চেষ্টা করছিলেন, কারণ বাঁশি বাজানো থামালেই তো বিপদ, এমনও তো হতে পারে থামানোর পর ওনাকে ওরা আক্রমণ করতে পারে। তো যাই হোক, উনি সত্যি বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পর দেখেন রান্নাঘরে একটা নতুন মাটির কলস, যেটা আগে ছিল না, সেটাই কিছুটা পানি আছে, সেই পানি থেকে কিছু অংশ নিয়ে তার ভাইকে উনি খাইয়ে দেন। খাওয়ার পরেই ওনার ভাই কিছুটা কথা বলতে থাকেন, কিছুটা সুস্থতা বোধ করতে থাকেন। এরপর পানি দিয়ে গোসল করানোর পরে আস্তে আস্তে ওই দিনই উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। তো এটাই ছিল ঘটনা। তবে এরপরেও উনি কিন্তু বাঁশি বাজিয়েছেন, হাফেজ ভাই কিন্তু এরপরেও বাঁশি বাজিয়েছেন, তবে ওই পরিগুলো আর কখনোই ওনার কাছে আসে নাই। প্রিয় লিসেনার্স, বাঁশি, এই বাঁশির যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু হাদিসে এই বিষয়ে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁশির শব্দ শুনে কানের মধ্যে দুই কানে আঙ্গুল দিয়েছেন যেন বাঁশির শব্দ তার কানে না যায়। এর পেছনে কারণ কি হতে পারে? তো এগুলো নিয়ে যখন বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে আসলে বাঁশির শব্দের সাথে কি এমন ক্ষতি রয়েছে, আমরা খেয়াল করব যে হ্যামিলিনের যে বাঁশিওয়ালা, আমাদের অমীমাংসিত রহস্য এপিসোডের প্লে লিস্টে গেলে কিন্তু আপনারা হ্যামিলিনের বাঁশিওয়ালার এপিসোড পাবেন। আসলে বাঁশিতে এমন কিছু ফ্রিকোয়েন্সি তৈরি করা যায় যেই ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট কোনো প্রাণীর মস্তিষ্কে প্রভাব বিস্তার করতে পারে। মানুষের মস্তিষ্কে প্রভাব বিস্তার করার জন্য এক ধরনের ফ্রিকোয়েন্সি, কোন পশু পাখির মস্তিষ্কেও প্রভাব বিস্তার করার জন্য আরেক ধরনের ফ্রিকোয়েন্সি রয়েছে। তো এই বিষয়ে যারা খুব এক্সপার্ট, যারা এটাকে আধ্যাত্মিক লেভেলে নিয়ে গেছেন, তারা এই বিষয়টা বুঝতে পারেন। তো হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে উনি মানুষের খুব বড় ধরনের আধ্যাত্মিক ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে, এই কারণেই উনি এটা শুনতে বাজাতে নিষেধ করেছেন। আর বাঁশি বাজানোর ক্ষেত্রে কিছু সুর রয়েছে যেটার দ্বারা কিন্তু জিনেরা আকৃষ্ট হয়। এই কারণে কিন্তু অনেকেই বলেন যে রাতের বেলা বাঁশি বাজালে পরীরা চলে আসে, জিনেরা চলে আসে। তাই এমনটা কিন্তু হর হামেশাই আমরা গল্প শুনেছি এবং এটা হয়ও, এটা সত্য। আর এটা হলে এটাকে নিয়ন্ত্রণ করাটাও কঠিন ব্যাপার, যেটা এই করিম ভাই ভুল করে বাজাতে গিয়ে সমস্যাটা সৃষ্টি করেছিলেন। যেহেতু হাফিজ ভাই ওটা বাজাতেন আর ওখানে রেগুলার ওটা আসতো,
ওই সমস্যাটা সৃষ্টি হওয়ার কারণে করিম ভাইয়ের ক্ষেত্রে সমস্যাটা উনি খুব মারাত্মকভাবে ফেস করেছেন। আল্লাহর রহমত উনি বেঁচে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। আর হাফেজ ভাই উনিও যেই প্রতিশোধ নেয়ার জন্য আর ভাইকে সুস্থ করার জন্য উনিও খুবই একটা রিস্ক নিয়েছিলেন। কারণ উনি যদি একবার বাঁশি বাজানো থামাতেন, ইশারা দিয়ে চোখের ইশারায় বুঝাচ্ছেন থামাতেন, তাহলে কিন্তু ওরাও তাকে অ্যাটাক করে বসত। সুতরাং এই যে এত সময় ধরে তারা দীর্ঘ সময় ধরে হাফেজ ভাইয়ের কাছ থেকে বাঁশি বাজানো শুনছিলেন, তাদের স্বার্থে আঘাত লাগলে কিন্তু তারা ক্ষতি করতে ছাড়ত না। তো যাই হোক, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আরিফুল ইসলাম সোহাগ ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ঘটনাটি আমাদের